পার্ট 2 এর 6 অঙ্কে বলা আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই। এখন প্রদত্ত তথ্য কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই। তাহলে ভ্যারিয়েশন সাইনটিকে তোলার জন্য আমরা কি ব্যবহার করব? এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ্য। তাহলে আমরা এটিকে এভাবেও লিখতে পারি, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। এইভাবে লিখলাম। এখন আমাদের চিন্তা করতে হবে কি দেওয়া আছে, আমাদের কি দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই। এই তথ্যটির সাহায্যে কিভাবে আমরা দেখাতে পারি? আচ্ছা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার করলে আমরা কি পাই? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার করলে 4xy পাই। তাই এই দুটি টার্মকে আমাকে যদি এই টার্ম থেকে জেনারেট করতে হয়, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের একবার যোগ একবার বিয়োগ করতে হবে। অর্থাৎ বামপক্ষটির হোল স্কোয়ার করে নিতে হবে প্রথমে এবং তার যোগ ভাগ করতে হবে। আমাদেরকে কিন্তু অঙ্ক করার আগেই এইভাবে চিন্তা করতে হবে। এখন আমরা বোথ সাইডে হোল স্কোয়ার করে নিচ্ছি। হোল স্কোয়ার করলে বামপক্ষে হবে কে স্কোয়ার। এখানে উভয় পক্ষের বর্গ করে পাই, এটি লিখে নিলাম। এখন আমরা যদি যোগ ভাগ করে নিই, যোগ ভাগ করলে কি পাবো? ওপরে পেলাম লব যুক্ত হর, নিচে লব বিয়োগ হর। ডান দিকেও ঠিক একই রকম ক্যালকুলেশন হবে। এখানে কে স্কোয়ার মানে কি বলতে পারি? কে স্কোয়ার বাই 1 আছে, তাহলে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। যে এখানে যোগ ভাগ প্রক্রিয়ায় পাই, লিখে নিলাম। এখন ওপরটি থেকে আমরা পেতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সূত্রটি। আবার এখান থেকে 4xy এটি পাই। তাহলে 2 আর 4 ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে পড়ে থাকবে 2। এই 2টিকে আমরা ডান পক্ষে পাঠিয়ে দিতে পারি। ডান পক্ষে পাঠালে এটি দেখতে এই রকম হবে। এখন ডান পক্ষের অংশটিতে কে কে আছে? 2 আছে আর কে আছে 1 আছে। এইগুলি প্রত্যেকটি ধ্রুবক। এখানে কে কে আমরা ধ্রুবক ধরেছিলাম, তাহলে এই অংশটি কি হয়ে গেল? ধ্রুবক। অর্থাৎ আমরা কি বলতে পারি যে এই অংশটি 80/80 ধ্রুবক, মানে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই হবে। অতএব আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই। এটি আমাদের প্রমাণিত হলো। 6 দাগের 2 অঙ্কটিতে আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই হলে দেখাতে বলেছে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজেস এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ। কিভাবে দেখাতে পারি? তাহলে আমাদের কাছে প্রদত্ত তথ্য হচ্ছে এটি। ভ্যারিজেস সাইনটিকে তোলার জন্য আমরা একটি ভেদ ধ্রুবক নেব। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে কে এখানে কি? অশূন্য ভেদ ধ্রুবক। পাশে লিখে নিলাম যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কি হবে? কে হবে। এখন আমরা যদি একটু চিন্তা করি এই রেজাল্টটিকে কিভাবে এইভাবে পরিবর্তিত করব। মনে রাখতে হবে বামপক্ষের দিকে আমরা যদি দেখি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর যোগ ভাগ করলে আমরা কি পাবো? আলটিমেটলি আমরা পাবো এক্স বাই ওয়াই। তাহলে সেটিকে আমরা ঘন করে নিলে কি পাবো? এক্স এস কিউ বাই ওয়াই কিউ। তার যোগ ভাগ করলেই কিন্তু এইরকম রেজাল্ট পাবো। আমরা যদি পূর্বেই চিন্তা করতে পারি তাহলে অঙ্ক করতে আমাদের অনেকটাই সুবিধা হবে। এখন আমরা তাহলে এর যোগ ভাগ করে নেব। যোগ ভাগ করছি। যোগ ভাগ করলে পাশে লিখে নেব যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এখন কি হবে? প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল আউট, বিয়োগ হয়ে যাবে। আবার এখানে প্লাস এক্স মাইনাস এক্স বিয়োগ হয়ে যাবে। তাহলে ওপরে কি পড়ে থাকবে? 2x, নিচে পড়ে থাকবে 2y। বাম পক্ষের ক্যালকুলেশন কিভাবে হয়েছে? এখানে কে মানে কে বাই 1 আছে, তাহলে ওপরে হবে
লব যুক্ত হর মানে কে প্লাস ওয়ান, নিচে হবে লব বিয়োগ হর মানে কে মাইনাস ওয়ান। তাহলে পরের স্টেপে চলে আসি। পরের স্টেপে 2x/2y ইজ ইকুয়াল টু m। এখানে পড়ে থাকবে x/y, এখানে আমি এটিকে m ধরে নিয়েছি, এই অংশটিকে এই ধ্রুবকটিকে আমি m ধরেছি, তাহলে পাশে লিখে নিলাম যে ধরি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু m, এটিকে আমি ধ্রুবক হিসাবে ধরে নিয়েছি। তাহলে এখন 2 ক্যান্সেল আউট করে নিচ্ছি, তাহলে 2 ক্যান্সেল আউট হলো। ক্যান্সেল আউট হওয়ার পর পড়ে থাকবে x/y ইজ ইকুয়াল টু m। এখন আমরা যদি উভয় পক্ষের ঘন করে নিই, ঘন করে নিলে পাবো x³/y³ ইজ ইকুয়াল টু m³। তাহলে এই কথাটি এখানে লিখে নেব, উভয় পক্ষের ঘন করে পাই। এখন আমরা যদি পুনরায় যোগভাগ প্রক্রিয়া সাহায্য নিই, তাহলে আমরা পাবো বাম পক্ষে পাবো x³ প্লাস y³ লবযুক্ত হর বাই লব বিয়োগ হর। ডান পক্ষেতেও m³/1 আছে, তার মানে m³ প্লাস 1 বাই m³ মাইনাস 1 হবে। আচ্ছা, এটি যোগভাগ প্রক্রিয়ায় পাই, লিখে নিলাম। এখন ডান পক্ষে যেটি আছে সেটি কিন্তু একটি ধ্রুবক, তাহলে এটি সমান আমরা ধ্রুবক বলতে পারি, যেহেতু m আমাদের ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x³ প্লাস y³ ভ্যারিজেস x³ মাইনাস y³। 6-3 অঙ্কটিতে প্রদত্ত তথ্য কিন্তু একই দেওয়া আছে, সেখান থেকে প্রমাণ করতে বলা আছে ax প্লাস by ভ্যারিজেস px প্লাস qy। কিভাবে এটি প্রমাণ করতে পারি? তাহলে আমরা পূর্বের মতোই এতটি পার্ট আগে করে নেব। পূর্বের অঙ্কেতে আমি ডিসকাস করেছি কিভাবে x/y সমান m এসেছে। তাহলে এই অংশটুকু করে নেওয়ার পর আমরা বলতে পারি x সমান my, y-কে যদি আমরা ডান দিকে পাঠাই তাহলে x সমান my। এখন এইটি ax প্লাস by ভ্যারিজেস px প্লাস qy কিভাবে দেখাতে পারি? যদি আমরা ax প্লাস by বাই px প্লাস qy-কে ধ্রুবক দেখাতে পারি, তাহলে আমরা x প্লাস by বাই px প্লাস qy এইটি ইকুয়াল টু কি বলতে পারি? x এর পরিবর্তে আমরা my যদি মান বসাই তাহলে কীরকম হয়? তাহলে x এর পরিবর্তে আমি my বসিয়ে নিয়েছি, বসানোর পরে এই রাশিমালাটি দাঁড়িয়েছে এইরকম। এখন লব ও হর উভয় ক্ষেত্রেই y কমন হয়ে যাবে, তাহলে এটি দাঁড়াবে y ইন্টু am প্লাস b, নিচে y ইন্টু pm প্লাস q। y ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হওয়ার পরে পড়ে থাকবে am প্লাস b বাই pm প্লাস q। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি a b m p q সকলেই কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে এটিকে আমরা ধ্রুবক বলতে পারি, যেহেতু a b p q m প্রত্যেকেই ধ্রুবক। তাহলে আমরা পেলাম ax প্লাস by বাই px প্লাস qy একটি ধ্রুবক রাশি। অতএব আমরা বলতে পারি যে ax প্লাস by ভ্যারিজেস px প্লাস qy। 7-1 অঙ্কে বলা আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভ্যারিজেস ab, হলে প্রমাণ করি a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b। কীভাবে প্রমাণ করতে পারি? তাহলে প্রথমে আমি চিন্তা করতেই পারি যে যদি এখানে একটি ভেদ ধ্রুবক k নিই, তাহলে আমরা বলতে পারবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু k ইন্টু ab। তাহলে এইটুকু কাজ আমরা আগে করে নিই। ভেদ ধ্রুবক নিয়ে নিয়েছি, k অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমরা যদি এই abটিকে বাম পক্ষে নিয়ে আসি তাহলে এটি কেমন হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই ab। আমি হরে একটি 2 যদি গুণ করি তাহলে এদিকটি কি হবে? k/2, অর্থাৎ ডান পক্ষটি হয়ে গেল কনস্ট্যান্ট পার্ট, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই 2ab। এখন যদি যোগ ভাগ করে নিই তাহলে ওপরটি কেমন হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, নিচে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তাহলে ওপরটি হবে a প্লাস b তার হোল স্কোয়ার, নিচেটি হবে a মাইনাস b তার হোল স্কোয়ার। যেহেতু ডান পক্ষে কনস্ট্যান্ট ছিল, তাদের যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সবসময় কনস্ট্যান্টই থাকবে। এখন উভয় পক্ষের যদি বর্গমূল করে নিই তাহলে কি হবে? a প্লাস b বাই a মাইনাস b, সেটি সমান ধ্রুবক হয়ে যাবে। তখনই আমরা বলতে পারবো a প্লাস b ভ্যারিজেস a মাইনাস b। এখন স্টেপগুলি আমি করে নিচ্ছি। তাহলে
আমি ফার্স্ট স্টেপে এবিকে বামপক্ষে নিয়ে এলাম। এখন সেকেন্ড স্টেপে আমরা এই পদটিকে 2 দিয়ে ভাগ করব, দুটি পদকেই 2 দিয়ে ভাগ করব, বা এখানে এবিকে 2 দিয়ে গুণ করব বলতে পারি। তাহলে এই রকম দাঁড়ায়, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই। এখন আমরা যদি যোগ ভাগ করি তাহলে কেমন দাঁড়ায়? ওপরে দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখানে k/2 এর যোগ ভাগ হবে k প্লাস 2 বাই k মাইনাস 2। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটি লিখে নিলাম। তাহলে ওপরটিকে আমরা বলতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচেটি হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ডান পক্ষতে কোনো পরিবর্তন ঘটবে না। এখন আমরা যদি উভয় পক্ষের বর্গমূল করি তাহলে এটি দাঁড়ায় এই রকম। এইটিকে আমরা ধ্রুবক অবশ্যই বলতে পারি, কেননা কে যেহেতু ধ্রুবক, তাহলে √() কে প্লাস 2 বাই কে মাইনাস 2 কি হবে? ধ্রুবকই হবে। তাহলে আমরা পেলাম কি এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ভ্যারিয়েজাস এ মাইনাস বি। এটি আমাদের প্রমাণিত হলো। 7-2 এর অঙ্কে বলা আছে x³ প্লাস y³ ভ্যারিয়েজাস x³ মাইনাস y³ হলে প্রমাণ করি x প্লাস y ভ্যারিয়েজাস x মাইনাস y। তাহলে প্রদত্ত তথ্যটিকে আমরা প্রথমে লিখে নিচ্ছি। ভ্যারিয়েশন কনস্ট্যান্ট আমরা ব্যবহার করে এটিকে ইকুয়াল টু সাইনে নিয়ে আসব। তাহলে এই রকম। এখন আমরা যদি এই টার্মটিকে বামপক্ষে নিয়ে আসি তাহলে এই অংশটি পর্যন্ত পেলাম। এবার আমরা চিন্তা করব যে যদি এটি যোগ ভাগ করি তাহলে এটিকে কিরকম ফর্মে পাব। এটির ফর্ম হবে x³ বাই y³। তাহলে তার যদি আমরা উভয় পক্ষের যদি ঘনমূল করে নিই, ঘনমূল করলে কেমন পাবো? x³ এর ঘনমূল হবে x, y³ এর ঘনমূল হবে y। তাহলে তার যোগ ভাগ করলে কি পাবো? x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই। সেটি সমান ডান পক্ষে একটি ধ্রুবক চলে আসবে, অর্থাৎ তখন আমরা এটিকে বলতে পারব। তাহলে এখন স্টেপগুলি আমরা করব ধীরে ধীরে। এখন আমরা পরের স্টেপে যোগ ভাগ করে নিচ্ছি। লবযুক্ত হর বাই লব বিয়োগ হর, এদিকেও তাই ক্যালকুলেশন। এখানে পাশে লিখে দিতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। এখানে পরের স্টেপে আমি এর ক্যালকুলেশনটি করে নিয়েছি। তাহলে এখানে হয়েছিল 2x³ বাই 2y³, তাহলে কি হবে? 2 ক্যান্সেল আউট হবে, x³ বাই y³ পড়ে থাকবে ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। বা আমরা বলতে পারি x³ বাই y³ ইজ ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। তাহলে এটি যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। এখন আমরা যদি উভয় পক্ষের ঘন করি তাহলে কি পাবো? x বাই y ইজ ইকুয়াল টু q√() k প্লাস 1 বাই k মাইনাস 1। এটি সমানই আমরা অন্য আরেকটি ধ্রুবক m ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে পাশে আমাদেরকে এটি লিখে দিতে হবে যে ধরি q√() k প্লাস 1 বাই k মাইনাস 1 ইজ ইকুয়াল টু m। তাহলে আমি আরেকবার লিখে নিচ্ছি যে x বাই y ইজ ইকুয়াল টু m। এখন আমি যদি যোগ ভাগ করে নিই তাহলে কি পাবো? x প্লাস ওয়াই বাই x মাইনাস y ইজ ইকুয়াল টু m প্লাস 1 বাই m মাইনাস 1। তাহলে এটিকে আমরা যোগ ভাগ প্রক্রিয়ায় পেয়েছি, তাই এখানে লিখে নিলাম। এখন আমরা এটি সমান ধ্রুবক বলতেই পারি, কেননা m একটি ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে x প্লাস ওয়াই ভ্যারিয়েজাস x মাইনাস ওয়াই। 8 অঙ্কে বলা আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে এখানে কোন কোন রাশিগুলি পরিবর্তিত হচ্ছে? 15 জন কৃষক, কৃষকের সংখ্যা, দিন সংখ্যা ও জমির পরিমাণ, এই 3টি পরিবর্তনশীল রাশি। এখন আমরা যদি দেখি যে কৃষকের সংখ্যাকে n হিসাবে ধরে নিলাম ও এই রাশিগুলিকে আমরা প্রথমে ধরে নিচ্ছি সাংকেতিক রূপে। তাহলে কৃষকের সংখ্যা হলো n এবং দিন সংখ্যাকে আমরা d ধরছি, চাষের জমির পরিমাণকে আমরা a ধরছি। তাহলে আমরা বলতে পারি প্রথমত যে
জমির পরিমাণ যদি স্থির রেখে দিন সংখ্যা বাড়ালে কি হবে, কৃষকের সংখ্যা কমবে। এখন একই জমি চাষ করতে হচ্ছে, বেশি দিন ধরে যদি চাষ করতে হয় তাহলে কম কৃষক লাগবে। আবার উল্টোটি নিলে যদি দিন সংখ্যা কমায় তাহলে কি হবে, কৃষকের সংখ্যা বাড়বে, অর্থাৎ কমলে বাড়বে। তাহলে আমরা বলতে পারি যে এই দুটি রাশির মধ্যে কি সম্পর্ক আছে, দিন সংখ্যা ও কৃষক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এখানে আমরা এন আর ডি আছে ব্যস্ত ভেদে। তাহলে বলতে পারি এন ভ্যারিজেস 1/d, যখন এ ধ্রুবক, কেননা আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম কি জমির পরিমাণ স্থির। এখন আমরা এন এর সাথে এ এর সম্পর্ক নির্ণয় করব ডি কে স্থির রেখে, ডি অর্থাৎ কি দিন সংখ্যা স্থির রেখে। তাহলে আমরা ধরে নিচ্ছি দিন সংখ্যা স্থির রেখে জমির পরিমাণ বাড়ালে কি হবে, একই দিনে চাষ করতে হবে, আগেও 10 দিনে করা হচ্ছিল, এখনো 10 দিনে চাষ করতে হবে, এরকম আমরা ধরে নিচ্ছি। তাহলে কি বেশি যদি জমি চাষ করতে হয় কৃষকের সংখ্যাও বাড়াতে হবে, আবার যদি জমির পরিমাণ কমানো হয় তাহলে কৃষকের সংখ্যাও কমাতে হবে। তাহলে আমরা বলতে পারি এন এবং এ কি সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে বা সরল ভেদে আছে। তাহলে এন ভ্যারিজেস কি হবে, এ, যখন ডি ধ্রুবক হবে। এখন আমরা যদি এই দুটি সম্পর্কের দিকে দেখি, এন ভ্যারিজেস 1/d ও এন ভ্যারিজেস এ, তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারবো কি এন ভ্যারিজেস a/d যখন এ আর ডি উভয়েই কিন্তু পরিবর্তনশীল হলো। তাহলে আমাদের পরের স্টেপটি হবে একটি ভেদ ধ্রুবক নেওয়া। তাহলে আমরা বলতে পারি এন ইজ ইকুয়াল টু কে ইন্টু a/d, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমরা একটি সম্পূর্ণ তথ্যের সাহায্যে কে এর মান বের করব। প্রদত্ত আছে যে কৃষকের সংখ্যা হচ্ছে 15 জন, অর্থাৎ এন সমান 15, ডি সমান 5 ও এ সমান 18। এটি আমরা একটি সম্পূর্ণ তথ্য হিসাবে ব্যবহার করতে পারি। এখানে বসালে কে এর মান বেরিয়ে আসবে। তাহলে আমরা লিখে নিচ্ছি এন সমান 15 হলে ডি সমান 5 ও এ সমান 18। এখান থেকে আমরা কি বলতে পারি যে 15 ইজ ইকুয়াল টু কে ইন্টু 18/5। তাহলে এখান থেকে আমরা পাবো কে সমান 15 ইন্টু 5/18। ক্যালকুলেশন করলে আসবে 25/6, অর্থাৎ কে এর ভ্যালু পেলাম। এখন এই কে এর ভ্যালুটিকে আমরা যদি এই রিলেশনে বসাই তাহলে কি হবে, এন, এ ও ডি এর মধ্যে আমরা একটি সরাসরি সম্পর্ক খুঁজে পাব। তাহলে নেক্সট স্টেপে আমরা সেটি করে নেব। তাহলে আমরা বলতে পারি এন ইজ ইকুয়াল টু 25a/60। এই সম্পর্কটিকে আমরা বা এই ইকুয়েশনটিকে আমরা 1 নম্বর ইকুয়েশন বলে নিচ্ছি। এখন আমাদের বের করতে হবে 10 জন কৃষক, অর্থাৎ কৃষকের সংখ্যাকে আমরা বলেছি এন। এন সমান 10, 12 বিঘা জমি, অর্থাৎ এ সমান 12 হলে ওই জমি কত দিনে চাষ করতে পারবে, তখন আমাদেরকে দিন সংখ্যা বা ডি কে বের করতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি যে 1 নম্বর সমীকরণে এন সমান 10 ও এ সমান 12 বসিয়ে পাই। এটি হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এখানে এন এর মান, এ এর মান বসালে ডি এর মান অবশ্যই বেরিয়ে আসবে। তাহলে 10 ইজ ইকুয়াল টু 25 ইন্টু 12/60। এখান থেকে আমরা বলতে পারি ডি সমান 25 ইন্টু 12/6 ইন্টু 10। তাহলে 25 এর সাথে 10 কাটাকাটি হয়ে এখানে 5 থাকবে, এখানে থাকবে 2, আবার ওই 2 এর সাথে 12 কেটে গিয়ে এখানে থাকবে 6 কাটাকাটি হয়ে যাবে। তাহলে ডি সমান আমরা কত পাবো, ডি সমান আমরা পাবো 5। অর্থাৎ আমরা বলতে পারবো যে 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে। 9 অঙ্কটি গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে।
1.1 2 এবং 2.1 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, অর্থাৎ তিনটি আলাদা আলাদা ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরছি যে গলানোর আগে ও পরে আয়তন একই থাকে, অর্থাৎ এখানের কোনো আয়তনের পরিবর্তন হবে না। এখানে কি বলতে চেয়েছে, তিনটি গোলক আছে, তাহলে তিনটি গোলক মানে তাদের একটি নির্দিষ্ট আয়তন থাকবে, তিনটির আলাদা আলাদা আয়তন থাকবে। এখন ওই তিনটি গোলককে মিলিয়ে আমরা যদি একটি নতুন গোলক তৈরি করি, তার আয়তন কি হবে? ওই তিনটি গোলকের যা আয়তন হওয়ার কথা তার সমষ্টি হবে নতুন গোলকের আয়তন। এই ধারণাটি আমাদের এখানে কাজে লাগাতে হবে। আর কি দেওয়া আছে? গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এখানে পরিবর্তনশীল রাশি কে কে? আয়তন পরিবর্তিত হবে কার সাথে সম্পর্কিত বিষয়? না, ব্যাসার্ধের সাথে। ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে, অর্থাৎ ব্যাসার্ধও পরিবর্তিত হলে তার আয়তনও পরিবর্তিত হবে। ব্যাসার্ধ বাড়লে আয়তন বাড়বে, ব্যাসার্ধ কমলে আয়তন কমবে, অর্থাৎ কি কোন ভেদে আছে? সরল ভেদে আছে। তাহলে প্রথমে আগে এই রাশিগুলিকে আমরা লিখি। আমরা ধরে নিচ্ছি গোলকের আয়তনকে ভি এবং ব্যাসার্ধকে আর হিসাবে ধরে নিলাম। তাহলে প্রশ্ন অনুসারে কি বলতে পারি? ভি সমান ভি ভ্যারিজেজাস আর কিউ। তাহলে ভেদ ধ্রুবক আমরা এখানে কে নিয়ে নিচ্ছি, বলতে পারি যে ভি সমান কে আর কিউ, কে অশূন্য ভেদ ধ্রুবক। এখন প্রথম গোলকটির 1.1 কি দেওয়া আছে? ব্যাস। তাহলে ব্যাসার্ধ কি হবে? তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ বলতে পারি 1.1 ভাজিত 2 এত মিটার। তাহলে এটি সমান বলতে পারি 3/2 ভাজিত 2 মিটার সমান 3/4 মিটার। তাহলে প্রথম গোলকের আয়তন কিভাবে বের করব? এটি হলো প্রথম গোলকের ব্যাসার্ধ, এখানে আর এর জায়গায় পুট করব, পুট করলেই প্রথম গোলকের আয়তন চলে আসবে। তাহলে প্রথম গোলকের আয়তন হবে কত? কে ইন্টু 3/4 তার হোল কিউ এত ঘনমিটার। এটির ক্যালকুলেশন করলে হয় 27 কে বাই 64 এত ঘনমিটার। এখন দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কি বলতে পারি? যেহেতু এটি 2 মিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 2 ভাজিত 2 মিটার সমান কত? 1 মিটার। তাহলে প্রথম গোলকের আয়তন আমরা কত পাবো? কে ইন্টু আর এর কিউ মানে এখানে 1 এর কিউ এত ঘনমিটার সমান বলতে পারি কে ঘনমিটার। এখন আমি প্রথম গোলকের আয়তন আর দ্বিতীয় গোলকের আয়তনকে এই দুটিকে পরের পেজে লিখে নিচ্ছি। আমাকে নির্ণয় করতে হবে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ নয় কিন্তু, ব্যাসের দৈর্ঘ্য। ওকে, পরের পেজে আমরা এই দুটি তথ্যকে লিখে নিলাম, প্রথম গোলকের আয়তন ও দ্বিতীয় গোলকের আয়তন। এখন তৃতীয় গোলকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ব্যাসার্ধ কি হবে? 2.1 ভাজিত 2 মিটার সমান 5/2 ভাজিত 2 মিটার সমান 5/4 মিটার। তাহলে তৃতীয় গোলকের আয়তন আমরা বলতে পারি কে ইন্টু 5/4 তার হোল কিউ এত ঘনমিটার সমান 125 কে বাই 64 এত ঘনমিটার। তাহলে তৃতীয় গোলকের আয়তনও বের করতে পারলাম। এখন আমরা তিনটি গোলকের আয়তনই পেয়ে গেছি। তাহলে যে নতুন গোলকটি যেটি হবে তার আয়তন কি হবে? এই তিনটি আয়তনের যোগফল। এই তিনটি আয়তনকে আমরা যোগ করে নিচ্ছি। যোগ করলে আমরা পাবো এই রকম 64। এখানে কে কমন হয়ে যাবে, প্রত্যেকটি রাশিতেই কে আছে, তাহলে এখানে পড়ে থাকবে 27, 64 দিয়ে এই কে কে গুণ হবে, ফলে এখানে 64 পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 125। এদেরকে আমরা যোগ করে নিলে পাবো 216 কে বাই 64 এত ঘনমিটার। তাহলে এটি আমরা পেলাম নতুন গোলকের আয়তন। তাহলে আমরা নতুন গোলকের যদি ব্যাসার্ধকে ক্যাপিটাল আর ধরে নিই, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে নতুন গোলকের আয়তন কি হবে? কে ইন্টু আর কিউ। কেননা এটি ছিল আমাদের রিলেশন যে আয়তন হবে কে ইন্টু ব্যাসার্ধের কিউ। তাহলে কে ইন্টু আর কিউ আর এই নতুন গোলকের আয়তনের এইটিকে আমরা কি বলতে পারি? সমান বলতে পারি। তাহলে শর্তানুসারে কে আর কিউ ইজ ইকুয়াল টু 216 কে
বাই 64। তাহলে বোথ সাইড থেকে কি হবে, কে ক্যান্সেল আউট হবে, তাহলে আর সমান পড়ে থাকবে, আর কিউ সমান পড়ে থাকবে 216/64। তাহলে উভয় পক্ষের আমরা যদি ঘনমূল করে নিই তাহলে আমরা আর সমান বলতে পারি 6/4। এখানে 2 ক্যান্সেল আউট হয়ে 3/2 পড়ে থাকবে। অর্থাৎ কি, আমরা নতুন যে গোলকটি হলো তার ব্যাসার্ধকে আমরা বের করতে পারলাম। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ জানা থাকলে আমরা ব্যাসও বের করতে পারবো। আমরা বলতে পারি নতুন গোলকের ব্যাস হবে 2 × 3/2 মিটার সমান 3 মিটার। 10 অঙ্কে বলা আছে y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এই কথাটিকে আমরা কিভাবে ভাবতে পারি যে y কে অন্য দুটি চলের সঙ্গে চলের সমষ্টির সাথে সমান করব। আমি ধরে নেব যে p আর q হচ্ছে অন্য দুটি চল। তাহলে p চলটি x চলের সাথে সরল ভেদে আছে এবং অন্যটি মানে q চলটি x চলের সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে এই কথাগুলি আগে লিখে নিই। তাহলে আমরা ধরে নিচ্ছি p এবং q দুটি চলরাশি, যার p রাশিটি x এর সাথে সরল ভেদে এবং q রাশিটি x এর সাথে ব্যস্ত ভেদে আছে। এখন p ও q এর সমষ্টি করলে আমরা কি পাবো, y কে পাবো। কেননা p চলটি এবং q চলটি আমরা এমন ভাবে ধরে নিয়েছি যাতে করে সেটি y, তাদের সমষ্টি y এর মানের সাথে সমান হয়। তাহলে আমরা লিখতে পারি অথবা y সমান p প্লাস q। এখন আমরা প্রদত্ত তথ্য অনুযায়ী কি বলতে পারি যে p ভ্যারিজেজাস কি হবে, x, কেননা p চলটি x এর সাথে কি ভেদে আছে, সরল ভেদে আছে। এবং আমরা এখানে একটি ভেদ ধ্রুবক k1 নিয়ে নেব, তাহলে p সমান পাবো k1 × x, k1 অশূন্য ভেদ ধ্রুবক। আবার বলতে পারবো যে q ভ্যারিজেজাস 1/x, কেননা q চলটি x এর সাথে কি ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। তাহলে এটি ভেদ ধ্রুবক তুলে নিলে কি হবে, k2 নিয়ে নিচ্ছি, q = k2/x, k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই দুটি সম্পর্ক ও এই সম্পর্ক থেকে আমরা কি পাবো, এখানে p এর মানটি আমরা বসাতে পারি, আবার q এর মানটি এখানে যদি বসালে আমরা y = পাবো কি k1x প্লাস k2/x। এই যে রাশিমালাটি পেলাম বা সম্পর্কটি পেলাম, এই সম্পর্কটি থেকে আমরা k1 ও k2 কে এলিমিনেট করতে পারলে আমরা x ও y এর মধ্যে রিলেশন খুঁজে পাবো। আমরা এটিকে 1 নম্বর সমীকরণ বলে নিচ্ছি। এখন এখানে আমরা একটি সম্পূর্ণ তথ্য x সমান 1 হলে y সমান -1 যদি বসাই তাহলে k1 k2 দিয়ে গঠিত একটি সমীকরণ পাবো। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 1 ও y সমান -1 বসিয়ে পাই, কি পাচ্ছি, -1 = k1 প্লাস k2, বা কথাটিকে আমরা ঘুরিয়ে বলতে পারি k1 প্লাস k2 = -1। এটিকে আমরা 2 নম্বর ইকুয়েশন বলছি। এখন 1 নম্বর সমীকরণে যদি x সমান 3 ও y সমান 5 বসাই তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো 5 সমান 3k1 প্লাস k2/3। এখান থেকে আমরা একটু যদি সিম্পলিফাই করে নিই, করলে কি পাবো, 9k1 প্লাস k2 সমান 15। এটিকে আমরা 3 নম্বর ইকুয়েশন বলছি। এখন এই 2 ও 3 এই যে সমীকরণ দুটি দেওয়া আছে, এই সমীকরণ দুটির মধ্যে সমাধান করলেই আমরা k1 ও k2 এর মান বের করতে পারবো। k1 ও k2 এর মান বের করতে পারলেই আমরা 1 নম্বর সমীকরণে সেটি বসাতে পারি। বসালেই সেটি x আর y এর মধ্যে সরাসরি একটি সম্পর্ক স্থাপিত হবে। তাহলে আমরা 3 ও 2 এর সমাধান কিভাবে করব, আমরা যদি 3 থেকে 2 বিয়োগ করি তাহলে কি পাবো, এখানে k2 থেকে এই k2 বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এখানে 9k1 থেকে k1 বিয়োগ হবে, পড়ে থাকবে 8k1, এদিকে পাবো 16। তাহলে বলতে পারি 8k1 = 16 বা k1 সমান 2। আবার k1 এর মানটি আমরা যদি 2 নম্বর সমীকরণে বসাই,
2 নম্বর সমীকরণে বসালে আমরা পাবো 2 প্লাস k2 সমান -1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, k2 সমান -3। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি, তার আগে এই তিনটি তথ্যকে আমরা নিয়ে নিচ্ছি। 1 নম্বর সমীকরণ k1 ও k2 এর মানকে। এখন আমাদেরকে কি নির্ণয় করতে হবে, x ও y এর মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণে k1 আর k2 যদি আমরা মান বসাই, তাহলেই আমরা পাচ্ছি y is equal to 2x minus 3/x। এটিই হলো x আর y এর মধ্যে সম্পর্ক। এখানে কিন্তু x আর y ছাড়া অন্য কোনো আননোন কোয়ান্টিটি নেই। তাহলে x আর y এর মধ্যে সম্পর্কটি হলো y সমান 2x minus 3/x।